আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম ইট পাটকেল। লিখেছেন সানজিদা বিনতে শফি। পর্ব সংখ্যা 4 থেকে 6 পর্যন্ত সবগুলো একসাথে পড়ে শোনাচ্ছি। বিশাল ড্রয়িং রুমে গম্ভীর হয়ে বসে আছে আসমিন। পরিবারের সবাই এখানে উপস্থিত। কামিনী চৌধুরী থমথমে মুখে আমজাদ চৌধুরীর পাশে বসে। চারিদিকে পিনপতন নীরবতা। সবার দিকে চোখ বুলিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসল নূর। আসমিন শান্ত চোখে তাকে পর্যবেক্ষণ করছে। আসমিনের পুরো পরিবার অধীর আগ্রহে অপেক্ষা করছে আসমিন কি বলতে চায় তা জানার জন্য। লারা আর তার পরিবার এক পাশে বসে। আসমিন চারদিকে চোখ বুলিয়ে শান্ত গলায় বলল, বিয়েটা ক্যান্সেল করছি আমি। লারাকে বিয়ে করব না আমি। কারোর কোনো প্রশ্ন থাকলে একজন একজন করে জিজ্ঞেস করতে পারেন। আগামী 10 মিনিট সময় আছে আপনাদের কাছে। 10 মিনিট পর আমি এখান থেকে চলে যাব। ইম্পর্টেন্ট মিটিং আছে আমার। আসমিনের এমন খাপছাড়া ভাব দেখে ফুঁসে উঠল কামিনী চৌধুরী। বাজখাই গলায় বলল, এটা কেমন মশকরা আসমিন? বিয়ে করবে না মানে? এত ঘটা করে অনুষ্ঠান করে লোকজন জানিয়ে এখন বলছো বিয়ে করবে না? মশকরা হচ্ছে এখানে। প্রেস মিডিয়া সবাই জানে তুমি লারাকে বিয়ে করছো। সোসাইটিতে কতটা অপমান হতে হবে ধারণা আছে তোমার? বিয়ে আজকেই হবে এবং এক্ষুনি। কাজী ডাকো সানবি। চিৎকার করে কথাগুলো বলে হাঁপিয়ে উঠল কামিনী চৌধুরী। আসমিন ভাবলেশহীনভাবে ফোন স্ক্রল করে যাচ্ছে। সানবি অসহায় চোখে আসমিনের দিকে তাকালো। আসমিন সেদিকে পাত্তা না দিয়ে ব্যস্ত গলায় বলল, আর কারোর কিছু বলার আছে? সময় শেষ হচ্ছে। আর প্লিজ মিসেস চৌধুরীর মতো এত লম্বা স্পিচ দিবেন না। সময় স্বল্পতা বুঝতেই তো পারছেন। সবাই হতভম্ব হয়ে তাকিয়ে রইল আসমিনের দিকে। লারা ভীতু চোখে আসমিনের দিকে তাকালো। নূরের সেদিকে কোনো খেয়াল নেই। সে একমনে নুডলস খেয়ে যাচ্ছে। কামিনী চৌধুরী ক্রোধে ফেটে পড়লেন। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে নূরকে টেনে দাঁড় করিয়ে হিসিস করে বললেন, সব তোর জন্য হয়েছে। আবার কেন এসেছিস এখানে? আমার বাইকে খেয়ে শান্তি হয়নি, এখন আমার সংসারে আগুন লাগাতে এসেছিস? বেহায়া মেয়ে, লজ্জা নেই তোর? এভাবে আরেকটা মেয়ের সংসার ভেঙে দিতে বিবেকে লাগছে না? এই মুহূর্তে বাসা ছেড়ে বেরিয়ে যাবি। তোর অপয়া চেহারা আর দেখতে চাই না এই বাড়িতে। আসমিন চোয়াল শক্ত করে তাকিয়ে আছে কামিনী চৌধুরীর দিকে, কিন্তু মুখে কিছুই বলছে না সে। লালার বাবা মা মুচকি 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 হাসছেন নূরের এই অবস্থা দেখে। নূর নুডলসের বাটিটা সানবির হাতে দিয়ে শাসানোর ভঙ্গিতে বলল, খবরদার এখান থেকে খাবে না, শুধু ধরে দাঁড়াও। কামিনী চৌধুরীর হাতটা শক্ত করে চেপে ধরে নিজের হাত থেকে ছাড়িয়ে নিল নূর। নূরের নখ দেবে কিছুটা জায়গা তৎক্ষণাৎ কেটে গেল। কামিনী চৌধুরী হালকা আর্তনাদ করতেই নূর নিজের ঠোঁটে আঙুল চেপে হুশ বলতেই থেমে গেল সে। নূর তার হাতটা এক ঝটকায় সরিয়ে নিয়ে চিৎকার করে ডাকলো, গার্ডস! সাথে সাথে 20 জন পালোয়ান সাইজের লোক এসে দাঁড়িয়ে গেল নূরের চারদিকে। নূর হুঙ্কার দিয়ে বলল, আবর্জনা পরিষ্কার করো রাইট নাও। আমার সামনে আমি কোনো আবর্জনা দেখতে চাই না। গার্ডগুলো সাথে সাথে সোফাসহ লারা আর তার পরিবারকে বাইরে ছুড়ে ফেলল। একজন মেয়ে গার্ড এসে কামিনী চৌধুরীকে ধরে নূর থেকে দূরে সরিয়ে দিল। আমজাদ চৌধুরী আসমিনের পাশে বসে তার ফোনের দিকে ঝুঁকে আছেন। আসমিন বাইক রেসিং গেম খেলছে, সে সেটা মনোযোগ দিয়ে দেখছেন। বাকি কোনো কিছুতেই তাদের খুব একটা আগ্রহ নেই। সানবি ভয়ে কাঁপছে। আসমিনের এমন হেয়ালি ব্যবহার দেখে নূরের রাগ তরতর করে বেড়ে যাচ্ছে। হাতের থেকে ফোনটা নিয়ে সাথে সাথেই সমস্ত শক্তি দিয়ে দেয়ালে ছুঁড়ে মারল। সানবি আর্তনাদ করে বলল, কি করলেন ম্যাম? এত গুরুত্বপূর্ণ ফাইল ছিল। আই ডোন্ট কেয়ার। দাঁতে দাঁত চেপে কামিনী চৌধুরী পারছে না নূরকে কাঁচা চিবিয়ে খেতে। আমজাদ চৌধুরীর দিকে কটমট করে তাকিয়ে বলল, বসে বসে তামাশা দেখছো? আমাদের গার্ডদের ডাকো, এ মেয়েকে এখানেই মেরে পুঁতে দিব আমি। আমাকে পাওয়ার দেখানো হচ্ছে এই কামিনী চৌধুরীকে? আসমিন চুপ করে বসে আছো কেন? পুলিশকে কল করো, একে এখনই জেলে বলবো আমি। আসমিন হালকা বিরক্তির চোখে তাকালো নূরের দিকে, যে এই মুহূর্তে চোখ দিয়েই তাকে ভস্ম করতে ব্যস্ত। আসমিন ইশারা করতে গার্ডগুলো কামিনী চৌধুরীকে ছেড়ে বাইরে চলে গেল। মিসেস চৌধুরীকে নিয়ে ভিতরে যাও। মেয়ে গার্ডটা আসমিনের কথা অনুযায়ী কামিনী চৌধুরীকে জোর করে ভিতরে নিয়ে গেল। আসমিন আমজাদ চৌধুরীর দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, তুমি কি ছেলে আর ছেলের বইয়ের রোমান্স দেখতে চাচ্ছ? আমজাদ চৌধুরী চোখ রাঙিয়ে তাকালো আসমিনের দিকে। মেকি রাগ দেখিয়ে বলল, বাবা হই তোমার, অসভ্যের মতো কথা বলছো কেন? আমি তোমার মতো ম্যানার্সলেস নই। আমজাদ চৌধুরী হনহন করে চলে গেল ভিতরে। আপাতত বউকে ঠান্ডা করতে হবে। সানবি এখনও নুডলসের বাটি নিয়ে দাঁড়িয়ে, যাবে না কি থাকবে সেই দ্বিধায় ভুগছে। আসমিন সানবিকে কিছু একটা টেক্সট করতেই সানবি নুডলসের বাটি রেখে গন্তব্যের দিকে চলে গেল। আসমিন কয়েক কদম এগিয়ে নূরের সামনাসামনি দাঁড়ালো। সারা শরীরে চোখ বুলিয়ে ঠোঁট উঁচু করে শীষ বাজাতেই নূর বাঁকা হাসলো। মনে মনে কপাল কুচকালেও উপরে স্বাভাবিক থাকলো আসমিন। লুকিং সো হট বেব, ইউ অলসো লুকিং লাইক আ লুজার। বাঁকা হেসে, রিয়েলি? গার কাত করে, ইয়া, দেন মিট মি ইন মাই আর্মস।
আই প্রমিস ইউ, ইউ উইল নট সে দিস এগেইন। অশ্লীল। আসমিন নিজেদের দূরত্ব গুছিয়ে ফেললো, নূরকে নিজের সাথে চেপে ধরে ফিসফিস করে বলল, নেতারা অশ্লীলই হয়, তোমার সাথে আমার সম্পর্ক এর চেয়েও গভীর, ভুলে গেলে নাকি নূর? সরে দাঁড়ান, কতবার বলবো এভাবে কাছে আসবেন না। আসমিনকে সরানোর চেষ্টা করে, আর কোন সম্পর্কের কথা বলছেন আপনি? সব সম্পর্ক আপনি নিজেই শেষ করেছেন। যেহেতু বিয়ে আর হচ্ছে না, তাই আমি কালকেই ব্যাক করছি কানাডা, লিভ মি। তোমাকে গর্ত থেকে বের করতেই এত আয়োজন তেহজিব নূর, পালানোর কথা ভাবলে কি করে? মুক্তির স্বাদ আর এ জীবনে তোমার পাওয়া হবে না, তোমাকে এখানেই থাকতে হবে আমার বন্দিনী হয়ে। আসমিনের চোখগুলো রক্তবর্ণ ধারণ করেছে। নূর সেদিকে তাকিয়ে ক্রূর হাসলো, দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বলল, আমার সাথে লাগতে আসবে না মন্ত্রী সাহেব, পৃথিবীতেই জাহান্নাম ভ্রমণ করিয়ে আনবো, চিনেন তো আমাকে নাকি? আসমিন হাতের বাঁধন আরেকটু শক্ত করলো, নূরকে নিজের সাথে আরেকটু নিবিড়ভাবে মিশিয়ে নিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসলো, মন্থর গলায় নূরের মতো ফিসফিসিয়ে বলল, আপাতত জান্নাত ভ্রমণ করতে চাইছি, ইউ ওয়ান্না গো উইথ মি? নূরকে কিছু বলার সুযোগ না দিয়েই তার ঠোঁট আটকে ধরল আসমিন। 2 মিনিটের মতো নিজের রাজত্ব চালিয়ে নূরকে ছেড়ে দিল সে। নূর খেপা বাঘিনীর মতো আসমিনের দিকে তাকিয়ে আছে। আসমিন ভাবলেশহীনভাবে হাই তুলে আড়মোড়া ভাঙতেই নূর আসমিনের পাঞ্জাবির ঠিক 2 ইঞ্চি উপরে গলায় নিজের দাঁত বসিয়ে দিল। আসমিন বাধা দিল না, এমনকি নড়ল না। নিজের কাজ শেষ করে নূর সরে আসলো, আয়েশ করে সোফায় বসে আসমিনের গলার দিকে তাকিয়ে শয়তানি হেসে বলল, আমার কাছে আসার চেষ্টা করবেন না মন্ত্রী সাহেব, তাহলে এভাবে বারবার রক্তাক্ত হবেন। বাই দ্য ওয়ে, গুড লাক ফর ইউর মিটিং। আসমিন টিস্যু দিয়ে গলার হালকা রক্তটুকু মুছে ফেললো, নূরের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, এমন রক্তাক্ত আমি বারবার হতে চাই। সানবি এসে আসমিনের হাতে কিছু ডকুমেন্টস দিতে আসমিন সাথে সাথে সেগুলোতে আগুন লাগিয়ে দিল। নূর হতভম্ব হয়ে গেল আসমিনের এমন কাজে। আসমিন নিরহ চোখে নূরের দিকে তাকালো। মাই ফোন ইকুয়াল টু ইউর পাসপোর্ট, হিসাব বরাবর। অন্ধকার ছাদের এক কোণে জড়সড় হয়ে বসে আছে নূর। বিষণ্ণতার মরণবাণ বারবার আঘাত করছে তার বুকের ভিতর। মনে পড়ছে 6 বছর আগের কথা। বাড়ির সবচেয়ে শান্তশিষ্ট মেয়ে নূর, রাফসান শিকদারের একমাত্র আদুরের মেয়ে। নূরের 5 বছর বয়সে তার মা মারা যায়। তখন থেকে নূরের বাবা নূরকে আদর ভালোবাসা দিয়ে বড় করেছে। মেয়ের অবহেলা হবে ভেবে নিজে দ্বিতীয় বিয়ের কথা কখনো চিন্তা করেনি। স্ত্রীর প্রতি ভালোবাসাটাও ছিল অমলিন। কামিনী চৌধুরী অবশ্য অনেকবার চেষ্টা করেছে ভাইকে বিয়ে করাতে, কিন্তু রাফসান শিকদার কখনো তার কথা পাত্তা দেয়নি। তার একটাই কথা, আমি বিয়ে করে নতুন সংসার করব, আর আমার নূর একা হয়ে যাবে তা আমি কখনোই মানতে পারবো না। এই সংসার তারার ছিল আর তারারই থাকবে। বিয়ে নিয়ে এটাই যেন এ বাড়িতে তোমার শেষ কথা হয়। নূরের সামনে কখনো এ ব্যাপারে কোনো কথা বলবে না কামিনী। তখন থেকেই নূরের উপর ক্ষোভ তৈরি হয় কামিনী চৌধুরীর। নূরের মা মিসেস তারা মারা যাওয়ার পর কামিনী চৌধুরী কানাডা থেকে তার পরিবার নিয়ে ভাইয়ের কাছে চলে আসে। আমজাদ চৌধুরী আলাদা বাড়ি করতে চাইলে বাদশা দেন রাফসান শিকদার। তার এত বড় বাড়ি থাকতে বোন বাইরে থাকবে তা সে কোনোভাবেই মানতে পারেননি। তাই আমজাদ চৌধুরী বাধ্য হয়ে নূর মঞ্জিলে থেকে যান। আসমিন তার বাবা মায়ের সাথে বাংলাদেশে আসেনি, সে কানাডায় হোস্টেলে থেকে পড়াশোনা করত। ওখান থেকেই গ্র্যাজুয়েশন শেষ করে আসবে জানায় সে। নূর যখন 10ম শ্রেণীর ছাত্রী তখন আসমিন প্রথম বাংলাদেশে আসে। সবাই তাকে রিসিভ করতে এয়ারপোর্টে গেলেও নূর যায়নি। আসমিনের তা নিয়ে খুব একটা মাথা ব্যথাও ছিল না। কামিনী চৌধুরী নূরকে আসমিনের থেকে দূরে থাকতে বলেছে, তাই নূর আসমিনের থেকে যতটা সম্ভব দূরত্ব রেখে চলতো। ব্যবসা আর রাজনীতিতে সারাক্ষণ ব্যস্ত থাকায় নূরকে খুব একটা সময় দিতে পারতো না রাফসান শিকদার। বাবার সাথে দূরত্ব তখন থেকেই। রাফসান শিকদার নিজের বোনের কাছে নূরের দায়িত্ব তুলে দিয়ে অনেকটা মুক্ত হয়েছিলেন, কিন্তু এটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল, তা সে গুণাক্ষরেও টের পায়নি। কামিনী চৌধুরী নূরকে সারাক্ষণ লাঞ্ছনা গঞ্চনা করতেই থাকতো। সারাক্ষণ চুপচাপ থাকা আরও বেশি চুপ হয়ে গেল। বাবার সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকলো অভিমান। আসমিন দেশে আসার পরে রাফসান শিকদারের সাথে বেশিরভাগ সময় কাটাতো। রাজনীতির উপর ছিল তার অপার আগ্রহ। রাফসান শিকদারও হাসি মুখে হাতে কলমে আসমিনকে সব কিছু শিখাচ্ছিলেন। আসমিন বাংলাদেশে আসার 2 মাসের মধ্যে নূর একদিনও তার সামনে আসেনি। প্রথম অবাক লাগলেও আসমিন অতটা পাত্তা দেয়নি। আসমিন বাংলাদেশে আসার ঠিক 2 মাস 8 দিনের দিন রাতে অনাকাঙ্ক্ষিত সাক্ষাৎ হয় নূরের সাথে। সেদিন পার্টি ক্লাব থেকে আসতে অনেকটা রাত হয়ে যায় আসমিনের। বাসায় কেউ জেগে নেই ভেবে সে কলিং বেল না চেপে নিজের কাছে থাকা ডুপ্লিকেট চাবি দিয়ে ভিতরে ঢোকে। ক্লান্ত পায়ে দোতলায় উঠতেই কারো মোহনীয় গলা শুনে পা থমকে গেল আসমিনের। কান খাড়া করে শুনতেই বুঝতে পারলো কণ্ঠটা ছাদ থেকে আসছে। আসমিন এগিয়ে গেল ছাদের দিকে। নূর ছাদের চিকন রেলিংয়ের উপর বসে এক মনে গাইছিল,
জানি একদিন আমি চলে যাব সবই ছেড়ে, যত বুক ভরা দুঃখ কষ্ট নিয়ে হো। জানি একদিন আমি চলে যাব সবই ছেড়ে, যত বুক ভরা দুঃখ কষ্ট নিয়ে। ফিরবো না কোনো দিন এই পৃথিবীতে, কোনো কিছুর বিনিময়ে এই পৃথিবীতে। একদিন চলে যাব, জানি একদিন আমি চলে যাব সবই ছেড়ে, যত বুক ভরা দুঃখ কষ্ট নিয়ে হো। জানি একদিন ভুলে যাবে সবাই আমায়, আমার স্মৃতি মুছে যাবে ধরায়। ও জানি একদিন এক মুহূর্ত আরও মনে পড়বে না আমার কথা। ফিরবো না কোনো দিন এই পৃথিবীতে, কোনো কিছুর বিনিময়ে এই পৃথিবীতে। একদিন চলে যাব, জানি একদিন আমি চলে যাব সবই ছেড়ে, যত বুক ভরা দুঃখ কষ্ট নিয়ে হো। ছাদে আসতেই আশমিনের হৃদযন্ত্র কাজ করা বন্ধ করে দিল। কয়েকটা শুকনো ডুব গিলে শান্ত করার চেষ্টা করলো নিজেকে। মনে হচ্ছে কোনো বিষাদ নগরের রাজকুমারী ছাদের রেলিংয়ে পা ঝুলিয়ে বসে আছে। আশমিনের মনে হলো এটা একটা বারবি ডল। কুকরানো কোমর পর্যন্ত চুলগুলো বাতাসের তালে তালে সেই পুতুলের মুখের উপর উড়ে আসছে বারবার। তাতে কোনো ভ্রুক্ষেপ নেই তার। নূরের চোখগুলো ঠিক বারবি ডলের মতো। হালকা পাতলা গড়নের মেয়েটিকে আশমিনের কাছে একটা আদুরে বাচ্চা মনে হলো। জানি একদিন দূর থেকে দেখব সবার এই ভুলে যাওয়া, ও জানি একদিন চোখ থেকে পড়বে শুধু অশ্রুরই ধারা। ফিরবো না কোনো দিন এই পৃথিবীতে, কোনো কিছুর বিনিময়ে এই পৃথিবীতে। একদিন চলে যাব, জানি একদিন চলে যাব সবই ছেড়ে, যত বুক ভরা দুঃখ কষ্ট নিয়ে। ফিরবো না কোনো দিন এই পৃথিবীতে, কোনো কিছুর বিনিময়ে এই পৃথিবীতে। একদিন চলে যাব, জানি একদিন আমি চলে যাব সবই ছেড়ে, যত বুক ভরা দুঃখ কষ্ট নিয়ে হোক। নূরের কণ্ঠে এমন বিষাদ শুনে কপাল কুঁচকে গেল আশমিনের। মেয়েটাকে তা নিয়ে যথেষ্ট সন্দিহান। হঠাৎ করেই নিজের ঘর থেকে বেরিয়ে এলো আশমিন। দ্রুত পায়ে এগিয়ে গেল নূরের দিকে। নূর তখনও আশমিনের উপস্থিতি টের পায়নি। আশমিন এক ঝটকায় নূরকে নামিয়ে আনলো রেলিং থেকে। তাল সামলাতে না পেরে নূর ধাক্কা খেল আশমিনের শক্ত বুকে। কে তুমি? এত রাতে এখানে কি করছো? আশমিনের কঠোর কণ্ঠস্বর মোটেও বিচলিত করল না নূরকে। আশমিন থেকে নিজেকে ছাড়িয়ে শান্ত গলায় জবাব দিল, আমি নূর, মঞ্জিলের নূর। শক্ত দৃষ্টি নরম হলো আশমিনের। অবাক চোখে তাকিয়ে রইল নূরের দিকে। নূর পাশ কাটিয়ে চলে যেতে নিয়েও দাঁড়িয়ে পড়ল। পিছনে না তাকিয়ে শান্ত অথচ শক্ত গলায় বলল, এরপর থেকে এভাবে আমার কাছে আসবেন না মিস্টার আশমিন জাইন। আর সুয়ার ভুল তো একেবারেই নয়। আই হেট আনএক্সপেক্টেড টাচ। আশমিন হাঁ করে তাকিয়ে রইল নূরের যাওয়ার দিকে। কি বলে গেল মেয়েটা? আনএক্সপেক্টেড টাচ? এত তেজ? বাঁকা হাসলো আশমিন। নিজের হাতের দিকে তাকিয়ে হাসি বিস্তর হলো তার। পরের ঘটনাগুলো খুব দ্রুত ঘটে গেল নূর আর আশমিনের জীবনে। আশমিন নূরকে মনে মনে ভালোবাসলেও কখনো তা প্রকাশ করেনি। তবে রাফসান শিকদার ঠিকই বুঝতে পারলেন ভাগিনার মনের কথা। আশমিন তার মেয়ের অমর্যাদা কখনো করবে না, এটা তার দৃঢ় বিশ্বাস। আশমিনকে জিজ্ঞেস করতেই আশমিন অকপটে স্বীকারও করে নিল। রাফসান শিকদার ভাবলো তার এই ঝুঁকিপূর্ণ জীবনে মেয়েকে আশমিনের মতো কারোর কাছে মেয়েকে দিয়ে যেতে পারলে মরেও শান্তি পাবেন। ততদিনে নূরের এসএসসি দেওয়া হয়ে গেছে। তবে 18 বছর হওয়ার আগে বিয়ে দেওয়াটা সম্মতি দিলেন না সে। কামিনী বেগম ভাইয়ের দেওয়া প্রস্তাব সাথে সাথেই লুফে নিলেন। ছেলে একবার মন্ত্রী হয়ে গেলে ভাইয়ের এই অডেল সম্পত্তির মালিক তার ছেলেই হবে। নূরকে সরানো চুটকির ব্যাপার। ছেলের মনের খবর সম্পর্কে না জেনেই ভয়ঙ্কর পরিকল্পনা করে ফেললেন কামিনী চৌধুরী। আপাতত সিদ্ধান্ত হলো মাওলানা দিয়ে বিয়ে পড়িয়ে রাখবে। নূরের 18 বছর হলে রেজিস্ট্রি করে ফেলবে। সবাই সায় দিলেও আশমিনের কপালে ছিল চিন্তার বাস। বিয়েটা নূর কিভাবে নিবে নিয়েও যে তা নিয়ে সে যথেষ্ট চিন্তায় আছে। নূরের সেফটির জন্য বিয়ের কথাটা পাঁচকান হতে দেওয়া যাবে না। তার দুর্বলতা ভেবে সবাই নূরকে টার্গেট করে ফেলবে। আকাশে মেঘ জমেছে। যে কোনো সময় আকাশ ভেঙে বৃষ্টি হবে। দমকা বাতাসে চারদিকের গাছপালা দুলে দুলে উঠছে। বারান্দায় বসে একমনে সামনের কৃষ্ণচূড়ার গাছের দিকে তাকিয়ে আছে নূর। কৃষ্ণচূড়া ফুলের গাছটি নতুন সাজে সেজেছে। সেদিকেই মুগ্ধ হয়ে তাকিয়ে আছে নূর। মেয়েকে একদিনে বাইরে তাকিয়ে থাকতে দেখে দরজায় দীর্ঘশ্বাস ছাড়ল রাফসান শিকদার। দরজায় নক করতেই নূর সেদিকে তাকালো। বাবাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে মলিন হাসলো সে। বাইরে দাঁড়িয়ে কেন আব্বু? ভিতরে এসো। কি করছিলে মা? এভাবে বাইরে দাঁড়িয়েছিলে কেন? মুচকি হেসে ভিতরে আসতে আসতে নূর বাবার কথায় প্রত্যুত্তর করল না। রুমে এসে সোফায় বসলো। রাফসান শিকদারও মেয়ের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিল। মেয়েটা কত বড় হয়ে গেছে, অথচ সে খেয়াল করারই সময় পায়নি। মেয়েও যে তার কাছে আগের মতো বায়নার ঝুড়ি নিয়ে বসে না। কেমন যেন দূরত্ব চলে এসেছে বাবা মেয়ের মধ্যে। দীর্ঘশ্বাস গোপন করে নূরের মুখের দিকে তাকিয়ে রইল রাফসান শিকদার। মেয়েটা আগের থেকে আরও বেশি চুপচাপ হয়ে গেছে। তুমি কি কিছু বলতে চাও আব্বু? মেয়ের নির্লিপ্ত গলা শুনে হালকা কেঁপে ওঠে
রাফসান শিকদার। মেয়ে তার মন পড়তে শিখে গেছে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। নূর মলিন হাসলো, ক্লান্ত গলায় বলল, দরকার ছাড়া তুমি আমার রুমে আসো না আব্বু। তাই এটা বোঝা খুব একটা কঠিন বিষয় নয়। নির্দ্বিধায় বলতে পারো কি বলতে চাও। রাফসান শিকদারের বুকে কিঞ্চিত ব্যথা হলো। প্রয়োজন ছাড়া কি আসলে মেয়ের কাছে আসে না? অন্যের উপর দায়িত্ব দিয়ে কি সে মেয়েকে সত্যি সত্যি একা করে দিয়েছে? এভাবে বলো না মা, তুমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ, যাকে আমি আমার বুকের লকারে নিয়ে ঘুরি। তোমার কাছে গল্প করতে আসতে পারি না আমি? আসতেই পারো আব্বু, তবে গল্পের পাঠটা আমাদের অনেক আগেই চুকে গেছে। আচ্ছা বাদ দাও, কফি খাবে? না মা, তুমি বলো তোমার দিনকাল কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো আব্বু। রাফসান শিকদার মেয়েকে বিয়ের কথা বলতে ইতস্ত করছে। মেয়ে এখনও ছোট, তার উপর আসমিনকে মেনে নেবে কিনা তারও একটা ব্যাপার আছে। নূর তার দিকে তাকিয়ে হালকা হেসে বলল, যা বলতে চাইছো বলে ফেলো আব্বু। আমি তোমার বিয়ে ঠিক করেছি মা। আমি যে পেশায় আছি তাতে আমার জীবনের কোনো নিশ্চয়তা নেই। তাই আমি চাই যোগ্য কারোর হাতে তোমাকে তুলে দিয়ে যেতে। না হলে যে আমি মরেও শান্তি পাবো না। আমাকে ভুল বোঝো না মা। নূর একদিনে তাকিয়ে আছে তার বাবার দিকে। বাবার ইতস্ততা বুঝতে পারছে সে। মলিন হেসে বাবাকে আশ্বস্ত করা গলায় বলল, আমি জানি তুমি আমার জন্য বেস্ট ডিসিশনই নেবে আব্বু। সমস্যা নেই, কবে বিয়ে করতে হবে বলে দিও, আমি রেডি থাকবো। তোমাকে কিছু কথা বলি মা, মনোযোগ দিয়ে শুনবে? পৃথিবী খুব কঠিন জায়গা। এখানে প্রত্যেকটা পদক্ষেপ আমাদের জন্য এক একটা পরীক্ষা। তাই নিজেকে সেভাবেই তৈরি করবে। তুমি যদি দুর্বল হও, মানুষ তোমাকে বারবার আঘাত করবে। তাই নিজেকে শক্ত করো, নিজেকে ঠিক এতটা কঠোর করো যাতে কেউ শত আঘাতেও তোমাকে ভাঙতে না পারে। সম্পর্কের দোহাই দিয়েও ছাড় দেওয়া যাবে না। বুঝতে পেরেছো আমার কথা? নূর তার বাবার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। রাফসান শিকদার মুচকি হাসলেন। কিছু কাগজ পাঞ্জাবির পকেট থেকে বের করে নূরের হাতে দিলেন। এখানে আমাদের সমস্ত প্রপার্টির দলিল রাখা আছে। তোমার 22 বছর বয়সে তুমি সব নিজের কাছে পাবে। এই জায়গায় হদিস তুমি বাদে আর একজন শুধু জানে। সে আমার কাছে ঠিক তোমার মতোই বিশ্বস্ত। তুমি হয়তো জানো না, আমি তোমার বিয়ে আসমিনের সাথে ঠিক করেছি। রাফসান শিকদারের কথা শুনে চমকে উঠল নূর। মেয়ের মুখ দেখে হেসে উঠলেন রাফসান শিকদার। মাথায় হাত বুলিয়ে আদুরে গলায় বলল, আসমিন খুব ভালো ছেলে, তোমাকে ভালোবেসে আগলে রাখবে। দেখো, তোমরা আমার ঠিক দুটো হাতের মতো। আসমিন আমার রাজনীতির দিকটা সামলাবে আর তুমি বিজনেস। তুমি নিজেকে তৈরি করার আগ পর্যন্ত সব কিছু আসমিন দেখবে। সময় হলে বুঝে নিও তুমি। বাবার উপর একটু ভরসা রেখো মা, ঠকবে না। মেয়ের মাথায় হাত বুলিয়ে চলে গেলেন তিনি। এদিকে নূর ভাবনায় পড়ে গেল, কামিনী চৌধুরী বিষয়টা স্বাভাবিকভাবে নিবেন না। এক সপ্তাহের মাথায় হুজুর ডেকে আসমিন আর নূরের বিয়েটা হয়ে গেল। কামিনী চৌধুরী হাসি মুখেই ছিল সারাটা সময়। নূরের প্রতি মেকি ভালোবাসাও দেখিয়েছে খুব। নূর খুব তাচ্ছিল্যের হাসি হেসেছে। নূরের মতো আসমিনও ছিল নির্লিপ্ত। তার কথা মতোই বাইরের কাউকে তাদের বিয়ে নিয়ে কিছু জানানো হয়নি। নূরেরও এতে কোনো মাথা ব্যথা নেই। ঘুম থেকে উঠে ব্রাশ না করেই কেউ বিয়ের আসরে বসতে পারে তা নূরকে না দেখলে বুঝতেই পারতো না আসমিন। সেও ট্রেডমিল দেখে নেমে এখানে এসেছে। অবশেষে হুজুরের কথায় অজু করে এসে কবুল বলেছে ও দুজন। তাদের বিয়েতে না ছিল কোনো সাজসজ্জা আর না ছিল কোনো আয়োজন। বিয়ে পড়ানো শেষ হতেই নূর নিজের রুমে গিয়ে আবার শুয়ে পড়েছে। আজ সে সারাদিন ঘুমাবে। আসমিন নিজের রুমে গিয়ে শাওয়ার নিয়ে বেরিয়ে সোজা নূরের রুমে গেল। নূর ততক্ষণে গভীর ঘুমে। ঘুমন্ত নূরকে কুলে করে নিজের রুমে নিয়ে এলো আসমিন। নূরের ঘুম ভেঙে গেল নড়াচড়ায়। চোখ খুলে অবাক হয়ে বলল, কি করছেন এসব? কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? নামান বলছি। পালকি করে নেওয়ার অপশন নেই আপাতত, তাই কুলে করেই তোমাকে তোমার স্বামীর রুমে নিয়ে যাচ্ছি। বাই দ্য ওয়ে, ইটস টোটালি এক্সপেক্টেড টাচ, সো বি কমফোর্ট ডিয়ার। আসমিনের কথা শুনে নূর লজ্জা পেয়ে গেল। চোখ নামিয়ে চুপ করে রইল আসমিনের বাহুতে। আসমিন তা দেখে বাঁকা হাসলো। নিজের রুমে ঢুকে নূরকে বেডে নামিয়ে দিয়ে নূরের রক্তিম মুখের দিকে তাকিয়ে অবাক হওয়ার ভান করে বলল, ও মাই আল্লাহ, তুমি লজ্জা পাচ্ছ? এও সম্ভব? নূর কোনো উত্তর না দিয়ে উল্টো ঘুরে শুয়ে পড়ল। আসমিনও মুচকি হেসে নূরের পাশে শুয়ে নূরের কানে ফিসফিস করে বলল, আমার শূন্য বুক অনেক দিন তোমার অপেক্ষায়। এখানে একটু মাথা রাখবে নূর। ভয় পেও না, তোমার অনুভূতি ছাড়া কিছুই করব না। সম্পর্কের পূর্ণতা তুমি তখনই পাবে যখন আমার মনে হবে তুমি আমার ভালোবাসা সহ্য করার জন্য তৈরি। ততদিন না হয় আমরা প্রেমটা আয়েশ করে করি, কি বলো? নূর শক্ত করে নূর চোখ শক্ত করে বন্ধ করে ফেললো। এই লোক এখন প্রেমের কথা বলছে, অথচ সেই কবেই তার প্রেমে বরফের মতো জমে বসে আছে।
এই প্রেমে প্রকাশ হওয়ার ভয়েই তো তার থেকে নিজেকে এত দূরে রাখা। আসমিন এক হাতে নূরের কোমর টেনে নিজের কাছে নিয়ে এলো, নূরের মাথা নিজের বুকে চেপে ধরে আস্তে করে বলল, ঘুমাও, আজ সারাদিন ঘুমিয়ে না হয় আমরা বাসর দিন উদযাপন করব। তুমি চাইলে আমি কয়েকটা চুমুও খেতে পারি, আমাকে কিপটে ভেবো না, বর হিসেবে আমার মন অনেক বড়। বলতে বলতেই নূরের সারা মুখে চুমু খেয়ে বলল, আসমিন নাও, প্রমাণ দিয়ে দিলাম। নূর হাঁ করে তাকিয়ে রইল আসমিনের দিকে, মনে মনে বিড়বিড় করলো, অসভ্য। এই ছিল ইটপাটকেলের পর্ব 4 থেকে 6 পর্যন্ত সবগুলো একসাথে।